দর্শক, আপনাদেরকে পুনর্বার স্বাগত জানাচ্ছি আমাদের এনটিভি এক্সক্লুসিভ অনুষ্ঠানে। যারা এইমাত্র টেলিভিশন সেটের সামনে বসেছেন আমাদের অনুষ্ঠান দেখবার জন্য, তাদেরকে বলছি যে আজকের এই অনুষ্ঠানে আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। নিঝুম মজুমদার, লয়ার এবং ব্লগার, তার ঠিক পাশে আছেন শামীম রেজা, রিসার্চার, গোল্ডস্মিথ কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক, এবং আমার নিকটতম ডানে আছেন আরিফুর রহমান, রাইটার এবং অ্যাক্টিভিস্ট। আমরা অনুষ্ঠানের প্রথম পর্বে মূলত 57 ধারা, আইসিটি অ্যাক্টের যে 57 ধারা সেটি নিয়ে কথা বলছিলাম, এবং সেটি মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক কিনা সেই বিষয়ে মত প্রকাশ করছিলেন আমার অতিথিরা। আমরা আগেও বলেছি যে প্রবীর শিকদারের গ্রেফতারকে কেন্দ্র করেই আসলে এই দাবিটি আবারও জোরালো হতে শুরু করেছে, যদিও যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা বিভিন্ন সময় এটি নিয়ে কথা বলেছেন বিচ্ছিন্নভাবে। এই 57 ধারার একেবারে রিসেন্ট ভিকটিম প্রবীর শিকদারের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে টেলিফোনে কথা বলেছি বাংলাদেশ থেকে। প্রবীর শিকদারের সঙ্গে আমরা যে কথোপকথন সেটি দর্শকদের সামনে উপস্থাপন করছি। আমি সব রকমের বাক স্বাধীনতায় বিশ্বাসী। এই 57 এই ধারাটি বাক স্বাধীনতা বিরোধী একটি ধারা। এটি আমি অবশ্যই মনে করি যে এটি প্রত্যাহার করা উচিত। আমি দাবি করব যে এটি অবিলম্বে প্রত্যাহার করা হোক, এবং আমার গ্রেপ্তারের ভেতর দিয়ে সারা দেশব্যাপী আমার মুক্তির দাবির পাশাপাশি এই 57 ধারা বিলোপেও দাবি উঠেছে। আমি এই জামিন লাভের পর আমি এখন সবার সাথে আমিও উচ্চকিত যে 57 ধারা বহাল রেখে বাক স্বাধীনতা হরণ করতে দেওয়া উচিত হবে না। শুনছিলাম প্রবীর শিকদারের, যিনি মত প্রকাশের স্বাধীনতার পক্ষে তার যে নিজস্ব ভাবনা সেটি উপস্থাপন করেছেন, এবং তিনি নিজে ভিকটিম। তিনি এখন তার অ্যাক্টিভিজমের মাধ্যমে এটি বলবার চেষ্টা করছেন বারবার যে এই বিষয়টি বা এই আইনটিকে মিসইউজ করবার একটি সুযোগ রয়ে গেছে। আমরা কথা বলছিলাম বিজ্ঞাপন বিরতির আগে শামীম রেজা আপনার সঙ্গে, আপনি যদি আপনার সামারিটা। আমি যে জায়গায় যদি সামারিটা এইভাবে করব যে এখানে যে বিষয়ের উল্লেখ আছে সেগুলো আরো অনেক জায়গাতে আছে, সেটা একদম পেনাল কোড থেকে শুরু করে অন্তত আমি বলেছি যে হাফ এ ডজন আমি ল বা অ্যাক্ট বা পলিসি আপনি যেগুলোতে বলেন সেখানে লক্ষ্য করা যায়। যদি বাতিলই করতে হয় তাহলে আমি বলবো ওগুলো তো আপনাকে মনোযোগ দিতে হবে। এমনকি আপনি সংবিধানে যেখান থেকে রেফারেন্সটা টানছেন সেখানে আপডেট করা হয়নি। আমরা যে সময় যে বাস্তবতায় যে প্রেক্ষিতে করেছিলাম তার অনেকগুলো এখন কিন্তু বহাল নেই বা চলে না। কিন্তু যে জিনিসটা এখানে সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাম্প্রতিক সময়, তার আগে আবারও বলি, আমি আমার কথা পুনরাবৃত্তি করছি যে এটা কিন্তু আমরা শুরু থেকে আলোচনা করছিলাম। 2013 সময় করেছে, 2006 করেছে, তারও আগে করেছে, যে এটা সঠিক হচ্ছে না। এখন প্রয়োগটা নিয়ে আমাদের যত ঝামেলা, এর আগের আইনগুলো আমরা এইভাবে প্রয়োগ হতে দেখিনি। উল্লেখ রয়েছে হয়তো সেগুলো আমরা অগ্রাহ্য করে গেছে কিংবা কখনো প্রয়োগ করিনি, কিন্তু সাম্প্রতিক সময়ে প্রয়োগগুলো আমাদেরকে মানে খুব বড় রকম চিন্তায় ফেলেছে। আর একটা জিনিস হলো এখানে সংক্ষেপ করতে গিয়ে এই একটা অনুচ্ছেদে আপনি খেয়াল করবেন বা দুটো অনুচ্ছেদে এমন ভাবে পুরো জিনিসগুলোকে জড়িয়ে ফেলা হয়েছে যে সেটা ব্যাখ্যা বের করা খুব কঠিন। মানে কিসে মানুষের নৈতিক চরিত্র প্রভাবিত হয়, কি করলে আসলে ক্ষতিগ্রস্ত হয়, কোন জায়গায় ধর্ম আঘাতপ্রাপ্ত হচ্ছে, কোন জায়গায় আপনার বিশ্বাস আঘাতপ্রাপ্ত হচ্ছে, এগুলো একটা প্যারাগ্রাফে আনতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ভার্বালিও ব্যাপারগুলো খুব জটিল আকার ধারণ করেছে। সবচেয়ে যেটা আমাদের যদি চিন্তা, এরকম একটা বিষয়ের উপর নির্ভর করে আপনি এত বড় শাস্তি বিধান রাখতে পারেন কিনা। আপনি বিচারককে কোনো ফ্লেক্সিবিলিটি দিচ্ছেন না। উইদাউট এনি ফ্লেক্সিবিলিটি আমি ন্যূনতম শাস্তি নির্ধারণ করে দিচ্ছেন, আপনি সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করে দিচ্ছেন, অর্থদণ্ড নির্ধারণ করে দিচ্ছেন। আমি ধরে নিই যে এই আইনটা আছে, কিন্তু শাস্তির বিধানটা এইভাবে নাই। সেক্ষেত্রে কিন্তু বিচারকের একটা স্বাধীনতা থাকতো। এখানে আইনের দুজন আছে, তারা বলতে পারবেন, তারা অন্যান্য রেফারেন্স এনে কিন্তু একটা বিধান করতে পারতেন যে কতটুকু তিনি ইচ্ছাকৃতভাবে করেছেন, কতটুকু শাস্তি বিধান করা যাবে। কিন্তু আপনি এমন ভাবে ফিক্স করে দিয়েছেন পুরো জায়গাটা। আপনি ভারতে যখন এই একই ধরনের ক্লজ যখন বাতিল করা হলো, আপনি তার ভার্ডিক্টটা পড়বেন যে কোর্ট কতটা দার্শনিকভাবে তার অবজারভেশনের ভিত্তিতে সেটা বাতিল করে। আপনি তো সেই সুযোগই এখানে আমাকে দিচ্ছেন না। তার মানে বিচারককেও কিন্তু আপনি বেঁধে ফেলছেন যে একটা নির্দিষ্ট ছকের বাইরে আপনি সেই জিনিসটা যেতে পারছেন না। আসবো আবার আপনার কাছে। নিঝুম, আমি একটু আপনার কাছে আসতে চাই। এই ধারার কয়েকটি শব্দ, কি ওয়ার্ডস আমি যদি আপনার সামনে তুলে ধরি, এটি বলছে যে রাষ্ট্র এবং ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করতে পারে, এই বিষয়গুলোকে আনা হয়েছে। তার মানে হচ্ছে যে রাষ্ট্র তার আইন দিয়ে, তার আইনি কাঠামো দিয়ে নাগরিকদের এক ধরনের সেফগার্ড তৈরি করার চেষ্টা করছে। তাতে সমস্যাটা কোথায় আসলে, বা এটার বিকল্প কি হতে পারে? একটু
আপনার সাথে ধরেন পজিটিভ ভাবনাকে একটু যোগ করি একইভাবে, সেটা হচ্ছে যে আমরা যদি এটার জুরিসপ্রুডেন্সটা আমরা একটু ব্যাখ্যা করতে চাই, সেটা হচ্ছে রাষ্ট্র সবসময় যেটা চায় সেটা হচ্ছে যে জনগণের নিরাপত্তা এবং স্বাভাবিকভাবে যে কোনো ধরনের সহিংসতা কিংবা অনলাইন ভার্চুয়াল জগৎ বলেন বা আপনার সাধারণ জীবনযাপন বলেন, সেখানে মানুষের নিরাপত্তা প্রদান করাটা সাধারণত সরকারের একটা উদ্দেশ্য থাকে। সেইটাকে উদ্দেশ্য করে যেহেতু আইনটাকে প্রণয়ন করা হয় এটাকে সঠিকভাবে রাখার জন্য বা নিরাপত্তার স্বার্থে, সেটা সরকার করতে পারে। আমাদের মূল জায়গাটা হচ্ছে এই যে আইনটা বানানো হচ্ছে, যেমন শামীম ভাই যে কথাটা বললেন যে আমরা সমস্যাটা চিহ্নিত করতে পারছি, প্রায়োগিক ক্ষেত্রে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সমস্যাগুলো কোথায় হচ্ছে। আমাদের যে জায়গাগুলো আমরা বলছি সেটা হচ্ছে যে এই যে আইনগুলো করছে এটার যখন প্রয়োগটা করা হচ্ছে তখন কিন্তু এটা প্রচুর লুফল বের হয়ে আসছে, যেখানে আপনার যেটা একই সাথে সংবিধানের সাথে সাংঘর্ষিক, যেটা একই সাথে সরকারের প্রণীত অন্যান্য আইনের সাথেও সাংঘর্ষিক। যেমন আমি যদি বলি যে 57 ধারার এই যে বাতিলের কথাটা বলা হচ্ছে আজকে, এই 57 ধারার আগেও কিন্তু সিমিলার কিছু আমাদের দেশে আইন ছিল, কিছু নীতিমালা ছিল। যেমন ধরা যাক যে আমাদের পেনাল কোড, যদি আপনি পেনাল কোডে যদি আপনি যান, একইভাবে এখানে একটা সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে যে কোনো একজন মানুষ যদি কোনো একটি বস্তুকে পবিত্র বলে মনে করে বা কোনো ব্যাপারকে পবিত্র বলে মনে করে, আপনি সেটার বিরুদ্ধেও কিছু বলতে পারবেন না। এখন আমি ওই যে বিরতির সময় একটা উদাহরণ দিচ্ছিলাম যে কোনো মানুষ যদি ধরেন একটা বাক্সকে পবিত্র বলে মনে করে, আমি যদি মনে করি যে এটা একটা হাস্যকর একটা ব্যাপার, ধরা যাক একটা বাক্সকেই তিনি মনে করলেন যে এই বাক্স তাকে তৈরি করেছে, এটা তার জন্য পবিত্র একটা ব্যাপার, আপনি যদি সেটার বিরুদ্ধচারণ করেন আপনাকে কিন্তু তারপরেও আমাদের পেনাল কোডে ধরা যেতে পারে এবং 57 ধারাতে ধরা যেতে পারে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ধর্মানুভূতির কথা বলা হচ্ছে বা ব্যক্তির ভাবমূর্তির কথা বলা হচ্ছে, সেটা কিন্তু সেটার গণ্ডি কতটুকু, আপনি কতটুকু পর্যন্ত যেতে পারেন, সেটার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে আন্তর্জাতিক যে সেটির ব্যাখ্যা যে দেওয়া হয়নি, এটির ব্যাখ্যা কি আসলে আছে? মানে সামাজিক ভাবে যদি আপনি দেখেন, মানে ধরেন আপনি ধর্মে বিশ্বাস করেন, আরিফ ধর্মে বিশ্বাস করে না, তাহলে এই বাউন্ডারিটা কোথায় আপনি নির্ধারণ করবেন? সেটা নির্ধারিত হবে আদালতে, নির্ধারিত হবে সেটা আদালতে নির্ধারিত হবে যুক্তি, তর্ক, প্রমাণ নানানভাবে। কিন্তু আপনি যদি আইনটার দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখা যাচ্ছে যে এটা প্রমাণিত হওয়ার আগেই আপনাকে মূলত দোষী বানিয়ে দিচ্ছে। কিভাবে দিচ্ছে? আপনি যদি এটার জামিনের পোর্শনটুকুতে যান তাহলে বলা হচ্ছে যেটা অজামিনযোগ্য। তার মানে হচ্ছে যে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আপনার এটা যতদিন পর্যন্ত মামলা চলবে আপনি ততদিন, এটা যদি 50 বছর মামলা চলে, বাংলাদেশের তো এখানে 3 লক্ষ 4 লক্ষ মামলা চলে, যদি আপনার কেউ যদি সবার শেষেও থাকে তাহলে কত বছর লাগতে পারে? আপনি ধরেন না যে 21শে আগস্টের যে চাঞ্চল্যকর বোমা হামলা, সেটা আজকে 12 বছরও নিষ্পত্তি হয়নি। হুমায়ুন আজাদ স্যারকে যে খুন করা হলো বা হুমায়ুন আজাদ স্যারকে যে অ্যাটাক করা হলো, যে আপনি বাংলাদেশের নানান ধরনের কত বছর ধরে চলে। তার মানে একজন মানুষ, আমি ওই যে প্রথমে যে আপনাকে ইলাস্ট্রেশনটা দিয়েছিলাম যে একজন মানুষ যদি হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে থাকে, এটা যদি কারো কাছে মনে হয় যে এটা বাংলাদেশের নীতিবিরুদ্ধ কাজ, কারণ তিনি তার হাঁটুটি দেখিয়েছেন বা শরীর দেখিয়েছেন, সে কারণে যদি কোনো মানুষ আহত হয় তিনি 57 ধারায় মামলা করতে পারেন। তিনি হাফ প্যান্ট পরেছেন এই জন্য তাকে 50 বছর জেলে থাকতে হবে? আপনি যদি এটার অভিঘাতগুলো দেখেন তাহলে কিন্তু আমরা এইভাবে বর্ণনা করতে পারি। লাইভেলও করা যেত, মানহানির মামলাতেও করা যেত, এখানে এমন বিষয় আছে মানহানি করতে পারে। মানে আমি খুব ওয়ার্স সিনারিও গুলো বলছি, হয়তো বা 50 বছর লাগবে না, ধরেন 15 বছর। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে একটা মানুষ এই কারণটির জন্য তিনি 15 বছর জেলে থাকবেন? তার মানে আমাদের যে সাধারণ যে আইসিসিপিআর কে যদি আমরা দেখি, যেটাকে বলা একটা স্ট্যান্ডার্ড মানুষের মানব অধিকার রক্ষা করে, সেখানে বলা হয়েছে যে একজন মানুষের যখন কারো ব্যাপারে অভিযোগ আনা হয় সেটি প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তিনি অপরাধী নন। কিন্তু এই আইনের মাধ্যমে দেখা যাচ্ছে যে তাকে তার নামে মামলা হলেই তিনি অপরাধী হিসেবে সূচিত হচ্ছেন, কারণ তিনি জেলে থাকছেন, তার তদন্ত যখন চলছে তখন তিনি জেলে থাকছেন। আমি একটু নিঝুমের এই প্রসঙ্গটা থেকে আরিফ আপনার কাছে আসতে চাচ্ছি যে সে একটি বাক্সের উদাহরণ দিয়েছেন, কিন্তু এটিকে যদি একটা ব্রডার স্পেকট্রামে আমরা চিন্তা করি, ধর্ম বিশ্বাস কিংবা অবিশ্বাস নিয়ে কিন্তু বাংলাদেশে একটা মেরুকরণ আমরা লক্ষ্য করেছি এবং বলা যায় যে এক ধরনের সাংঘর্ষিক অবস্থাও তৈরি হয়েছে, কেননা যারা ধর্ম বিশ্বাস করে না তাদেরকে হত্যার অসংখ্য ঘটনা বাংলাদেশে ঘটেছে। তো সেই ক্ষেত্রে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবার যে বিষয়টি এখানেও কিন্তু আছে, এই 57-এও আছে, সেখানেও কি একটা সুযোগ থেকে যাচ্ছে না যে ধর্ম নিয়ে কিছু বললে বা লিখলে যেটি হয়তো আপনি বিশ্বাস করেন না সেটা আপনি প্রকাশ করছেন, কিন্তু আরেকজন বিশ্বাস করে, এই কারণে আপনি অপরাধী হচ্ছেন, আপনাকে আক্রমণ করা হচ্ছে, কিংবা সেটা থেকে বের হয়ে এসে রাষ্ট্রীয়ভাবে আপনাকে গ্রেফতারের একটা সুযোগ তৈরি করে দেয়া হলো, সেই জায়গাটিতে কি আপনি মনে করেন যে এটি বাতিল হওয়াটা জরুরি? ওয়েল, আমি সেই অংশ থেকে বলবো না বলতে বোঝাচ্ছে যে আমি এটাকে ওই অংশে
সীমাবদ্ধ রাখতে চাই না। কিন্তু আপনি যে কথাগুলো বললেন এবং ওনাদের কথা থেকে যেটা উঠে আসছে যে আমি আমার আগের বক্তব্যে অ্যাকচুয়ালি ফেরত যাচ্ছি, যে সেখানে বলেছিলাম যে সরকার বা আমাদের যে রাষ্ট্রশক্তি যারা এখন ইসলামিক শক্তিতে বলিয়ান, তাদের ইন্টেনশন বা উদ্দেশ্যটাই ছিল এটা সামাজিকভাবে যারা আপনি যে বললেন যারা অবিশ্বাস করে ধর্মে, তাদের সংখ্যা এত বেড়ে যাচ্ছিল যে কারণ উন্নত বিশ্বে ইন্টারনেটের যে একটা যুগ, সেখানে তারা অনেক ধরনের বিজ্ঞান ভিত্তিক তথ্য দেখতে পাচ্ছে, বিশেষ করে তরুণ প্রজন্ম। তারা খুব দ্রুত তাদের ধর্মের যে কূপমণ্ডকতা এবং সংকীর্ণতা এর থেকে বেরোয় আসা শুরু করছিল। এটাকে নিয়ন্ত্রণে আনার জন্যই সরকার এক ধরনের কি বলবো আতঙ্ক সৃষ্টির একটা চেষ্টা শুরু করলো। প্রথমে তারা যারা ব্লগাররা খুন হচ্ছিল তাদের কোনো রকম তদন্ত করছিল না, বিচার করছিল না এবং এক ধরনের নীরব থাকছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রিসেন্টলি আমরা যেটা দেখলাম নীলানীল হত্যার ঠিক পরপরই 3টা বড় বড় পক্ষ, পুলিশের আইজি, বাংলাদেশের সরকারের আইন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে হুঁশিয়ারি দিলেন ব্লগারদেরকেই যে সীমা লঙ্ঘন যেন না করে, তাহলে কিন্তু গ্রেপ্তার করা হবে। আপনি চিন্তা করেন, ব্লগাররা হচ্ছে বাংলাদেশে অন্য সকল শক্তি এখন মোটামুটি নিভু, তারা কেউ এখন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে রাজি না, কোনো রকম পরিবর্তন আনতে আগ্রহী না। একমাত্র ব্লগাররাই তাদের জীবনের ভয় উপেক্ষা করে তারা লিখে যাচ্ছে, প্রতিবাদ করছে এবং সেই সামগ্রিক যে এক ধরনের প্রতিবাদের ভাষা, এটাকে রুদ্ধ করে দেওয়ার জন্য এই 57 ধারাটা চলে আসছে। আমাদের ভাইরা যে বললেন যে এই ধরনের আইন অলরেডি আছে এবং এই আইন ওগুলাকে আগে সর্ট আউট না করে এটাকে করা যাবে না, সেই আইনগুলো কিন্তু এতটা সামগ্রিকভাবে সমাজের উপর এভাবে মানে আকালো বিস্তার করে নাই, এই আইনটা করেছে। আরেকটা ছোট্ট উদাহরণ দিই, আমার কাছে একটা এফআইআর এর কপি আছে। আপনারা যারা উল্লাস রাহির নাম শুনেছেন, চিটাগাংয়ের ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছিল একটা ছেলে, তাকে রাস্তার মধ্যে ধরে লোকজন পিটাচ্ছিল। পুলিশ যে তাকে ধরলো, তাকে বাঁচানোর চেষ্টা করলো, জিজ্ঞেস করলো মানুষজনকে যে তোমাকে কেন পিটাচ্ছে বা কেন তোমরা ওকে পিটাচ্ছ। তারা বললো ফেসবুকে নাকি তাকে দেখা গেছে ধর্ম নিয়ে কি কুরুচিপূর্ণ কথা বলতে। পুলিশ কি করলো, তাদেরকে সাথে সাথে রক্ষা করার বদলে তাদেরকে সোজা ধরে জেলে নিয়ে গেল। এক্স্যাক্টলি সেই ঘটনাটা এখনো ঘটছে। নীল হত্যার পরপরই যখন ব্লগার, এবং শুধু ব্লগার না, পুরো বিশ্বজুড়ে এক ধরনের ভয়ঙ্কর কড়া সমালোচনা হচ্ছিল সরকার বিচার করবে কিনা এটা নিয়ে যখন সবাই ইন্টারেস্টেড, পুলিশের আইজি যে সভা সম্মেলন করে হুঁশিয়ারি দিচ্ছে যে তোমরা খেয়াল করো বা তোমরা কিন্তু মানে সীমা লঙ্ঘন করবে না। তাহলে আপনারা যারা ব্লগিং করছেন, ব্লগারদের প্রধান প্রতিপক্ষ কারা, সরকার নাকি যারা উগ্রবাদী গোষ্ঠী রয়েছে বা ধর্মীয় গোষ্ঠী আছে? আমরা তো মনে করি সব রসুনের গোড়া এক জায়গায়। উগ্রবাদী গোষ্ঠীগুলোকে সরকার আশকারা দিচ্ছে, এটা তো এক ধরনের ওপেন সিক্রেট। হেফাজতে ইসলামী 2013 সালে বাংলাদেশে কি পরিমাণ তাণ্ডব করলো, কতগুলো মানুষকে মারলো, তারপরেও সরকার তাদেরকে কোটি কোটি টাকা রেলওয়ে জমি দিয়ে দিচ্ছে, তারপরে লোকজনকে হেলিকপ্টারে করে উড়ায় নিয়ে আসতেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এত বড় ক্ষতি করার পরেও। তারপরে এই যে বাংলাদেশের একটা স্বাধীন দেশের মধ্যে দাঁড়ায় আপনার মোল্লারা বলে যে এদেরকে কতল করতে হবে, সরকার যদি কতল না করে আমরা করব। সেই সমস্যা নিয়ে অসংখ্যবার গণমাধ্যমে কথা হয়েছে, আপনারাও কথা বলেছেন, কিন্তু আমরা বিজ্ঞাপন বিরতিতে যাব। জাস্ট 20 সেকেন্ডসের মধ্যে যদি আপনি একটু বলেন যে ব্লগারদের যে একটু রেসপন্সিবল আচরণ করা প্রয়োজন, সেটি কি ব্লগাররা ফিল করে কিনা, বা তাদের মধ্যে যে উস্কানির কিছু প্রবৃত্তি আমরা লক্ষ্য করেছি, সেটিও কি আমাদের সমাজে অশান্তি বা এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে? উস্কানির যে প্রবৃত্তির কথা আপনি বলছেন, এটা কিন্তু ব্লগাররা যতটা না করে তার চেয়ে বেশি এই যে আমার দেশ নামক পত্রিকাগুলো এটাকে ফলো করে ছাপায়, সেই দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। কারণ তাদের আগ্রহটাই হচ্ছে উস্কানিটা সৃষ্টি করা। আমি আমার ব্লগের কোনো একটা কোনায় যদি আমি দুই কলম একটা খারাপ কথা লিখি, সেটা কেউ দেখছে না, কিন্তু ওই পত্রিকাটা কিন্তু এটাকে 3 কোটি কপি ছাপিয়ে এটা বিক্রি করছে। আপনি তাকে ধরবেন না কেন? প্রবলেমটা কিন্তু সেই সংযোজনই আছে এই জায়গাতে, পার্টিকুলার জায়গাতে। আমি একটু দ্বিমত করব ব্যাপারটাতে। একটু ব্রিফলি, আমাদের 10 সেকেন্ডসের মধ্যে বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। খুব কম সময় বলা যাবে না, আমি বিরতি থেকে এসে হয়তো আমরা তাহলে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা শেষ সেগমেন্টটিতে আবারও এই আলোচনায় ফিরে আসবো, সঙ্গেই থাকুন।